আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই যে আওয়ামী লীগ সম্পর্কে মির্জা ফখরুল আলমগীর যে এই কমেন্টটা করেছেন, এটা কি বিএনপির মনোভাব কিনা, এটা কি সরকারের মনোভাব কিনা, এটা জানার জন্য কিন্তু মানে অনেক রকমের মানে ইট ইট ক্রিয়েটেড হিউজ টেনশন, টু বি ভেরি অনেস্ট। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে তাৎক্ষণিকভাবে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এটা কি সরকারের বক্তব্য কিনা। দিল্লি থেকে অধ্যক্ষের একজন ফোন করেছিলেন মিস্টার সালাউদ্দিন আহমেদকে। দিল্লির বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের একই প্রশ্ন যে মির্জা ফখরুল আলমগীর এই কথাটি কেন বললেন। এমনকি তারেক রহমানের কাছেও ভারত থেকে ফোন এসেছে এবং তারা এই বিষয়ে একটা ক্লারিফিকেশন চেয়েছে। ভারতের ক্লারিফিকেশন চাইবার কারণটা হলো যে এটা অনেকটা ওপেন সিক্রেট যে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন গত বছরের 25শে ডিসেম্বর। তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই সামগ্রিক প্রক্রিয়ায় ভারতের একটা ভূমিকা ছিল বলে অনেকেই মনে করেন এবং এটা অবিশ্বাস করবার কোনো কারণ নেই, কারণ ডক্টর ইনুস যেভাবে সবকিছু গুছিয়ে এনেছিলেন তাতে কনফার্ম জামাত ক্ষমতায় যেত। তো সেইখান থেকে পরিবেশ ভারত চেয়েছিল যে আওয়ামী লীগ সহ সব দলকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে, কিন্তু সেটা যখন সম্ভব হচ্ছিল না তখন ভারত কিন্তু প্ল্যান বিতে চলে গেছে এবং ভারত এই সম্ভাবনা মাথায় রেখে অনেক আগে থেকেই লন্ডনে তারেক রহমানের সাথে একটা যোগাযোগ স্থাপন করেছিল, সেটা হলো লন্ডনে ভারতীয় দূতাবাসের মাধ্যমে। তো ন্যাচারালি যে 10টি পয়েন্টে অ্যাগ্রি করে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তার মধ্যে একটা শর্ত ছিল যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট এনশিওর করা হবে। এইটাই কিন্তু তারেক রহমান অ্যাগ্রি করেছিলেন। তো ন্যাচারালি যখন বিএনপির রাজনৈতিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি মির্জা ফখরুল আলমগীর বলেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না এবং আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে, ন্যাচারালি তারেক রহমানের প্রদত্ত অঙ্গীকারের খেলাপ এটা। তো তারেক রহমানকে যখন ভারত থেকে ফোন করা হয়েছে তখন ন্যাচারালি তারেক রহমান মির্জা ফখরুল আলমগীরকে ডেকেছিলেন। তারেক রহমান মির্জা ফখরুল আলমগীরকে ডেকে তার এই উক্তির একটি ব্যাখ্যা চান এবং তারেক রহমান যথেষ্ট উষ্মা প্রকাশ করে বলেন যে তিনি কি বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে গিয়েছিল ডক্টর ইউনূসের সরকার সেটি উইথড্র করা হবে কি হবে না, তিনি তো এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি, এ ব্যাপারে দলের কোনো সিদ্ধান্ত হয়নি। তাহলে মির্জা ফখরুল আলমগীর জেচে পড়ে কেন এই কথাটি বললেন? তারেক রহমান তাকে স্মরণ করিয়ে দেন যে তার অনুপস্থিতিতে বিএনপির দুঃসময়ে মির্জা ফখরুল আলমগীর মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এর জন্য তারেক রহমান তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। বাট দ্যাট ডাজন্ট মিন যে আজকে দলের বর্তমান অবস্থায় তিনি এমন একটা কথা বলবেন যেটা দলীয় সিদ্ধান্ত নয়, যেটা তারেক রহমান নিজেও কখনো বলেননি। তাহলে এর ফলে যথেষ্ট কনফিউশন তৈরি হয় এবং বলেছেন যে এই ধরনের কথাবার্তা আর যেন না বলতে এবং এই যে তিনি বলেছেন এটা যেন মিডিয়ায় তিনি কারেক্ট করে দেন। এখন প্রশ্ন হলো মির্জা ফখরুল আলমগীর কেন এই কথাটা বললেন? তিনি কি এটা কি তার স্লিপ অফ টাং ছিল? তার মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং অনেকেই আমরা তাকে পছন্দ করি, তিনি অনেকের কাছে শ্রদ্ধেয় রাজনীতিবিদ, তিনি কি এটা ভুল করে বলে ফেলেছেন নাকি এটার পেছনেও একটা রাজনীতি আছে? বিএনপিতে আপনারা জানেন যে বিএনপি একটা জগা খিচুড়ি রাজনৈতিক দল। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে, এখানে জামাতের পক্ষের লোক আছে, মুক্তিযুদ্ধের বিরোধী লোক আছে, এখানে আবার তরুণ প্রজন্মের লোকজন কিছু আছে। সো এই নানামুখী টানাপোড়েনের মধ্যে দিয়ে মির্জা ফখরুল আলমগীর একটি ধারার নেতৃত্ব দেন। তিনি যদিও বিএনপির মহাসচিব, তারপরেও বিএনপির যে বিভিন্ন ফ্যাকশন আছে তিনি সেই ফ্যাকশনটির নেতৃত্ব দেন যারা মূলত পাকিস্তানপন্থী। কারণ আপনারা জানেন যে মির্জা ফখরুল আলমগীরের বাবা, ওনাকে সবাই ঠাকুরগাঁয় চখা রাজাকার বলতেন,
মির্জা রুহুল আমিন সম্ভবত। তো তিনি কিন্তু পাকিস্তান আমলে বিখ্যাত রাজাকার ছিল এবং স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। তো সেই রাজনৈতিক উত্তরাধিকার মির্জা ফখরুল আলমগীর বহন করেন এবং তিনি চান না যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। এবং যেহেতু পাকিস্তানপন্থী, যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন তিনি এবং বিএনপির ওই ধারার অন্যতম নেতা, সেহেতু তিনি আওয়ামী লীগ ফিরে আসলে মনে করেন যে এটা বিএনপির রাজনীতির জন্য একটা থ্রেট হতে পারে। তো এই কারণেই তিনি এটা বলেছেন, এটা বলে তিনি বাজার অ্যাসেস করেছেন। কিন্তু তিনি বুঝতে পারেনি যে এইটার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রিপারকাশনটা এত তীব্র হবে এবং এটা এতটা তীব্র হয়েছে যে তারেক রহমান পর্যন্ত তাকে ডেকে উষ্মা প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটা সাংবাদিকদের মাধ্যমে এই কনফিউশনটা দূর করতে। এদিকে এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন ডক্টর খলিলুর রহমান, যিনি আমি আগেও বলেছি জাতিসংঘের আসন্ন অধিবেশনের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের প্রার্থী হিসেবে। তিনি আবার এই ঘটনায় কিন্তু সাথে সাথে ভারতে যোগাযোগ করেছেন এবং তিনি বলেছেন তিনি বাংলাদেশে ফেরার পথে দিল্লি হয়ে আসতে চান এবং দিল্লি পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে তিনি বৈঠক করতে চান। এই ব্যাপারটা নিয়ে যে কনফিউশন অ্যারাইজ করেছে সেটা দূর করার জন্য। কারণ এইটার ইম্প্যাক্ট কিন্তু সামাজিকভাবে বাংলাদেশের ভেতরেও পড়েছে। অনেকেই একটু হতাশ হয়েছিলেন, কারণ নির্বাচনের পরে অনেক আসনেই অনেক এলাকায় একটা পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। আওয়ামী লীগের লোকজন, সাধারণ মানুষ, তারা একটু মবের হাত থেকে একটু রক্ষা পাচ্ছে অধিকাংশ জায়গায়। তাদের মধ্যে একটা হাঁপ ছেড়ে বাজবার মতো একটা পরিবেশ লক্ষ্য হচ্ছে। ঠিক এই মুহূর্তে মির্জা ফখরুল আলমগীরের স্টেটমেন্টটা কিন্তু রাজনীতিতেও একটা কুয়াশা তৈরি করেছে এবং অনেকেই বলছেন যে ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় আসলো, অলরেডি বিএনপি এবং তারেক রহমান সেখান থেকে পল্টি দিয়েছে। এবং তারা উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে, এই যে মহাসচিব মির্জা ফখরুল বললেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তারা তুলে নেবে না, অথচ ভারতের সাথে যেসব আন্ডারস্ট্যান্ডিং এ তিনি এসেছেন শুধু আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারই না, আইসিটির এই যে অবৈধ অংশ, এই অংশটুকু সরিয়ে ফেলা, শেখ হাসিনা সাজা বাতিল করা, এরকম আরো মোট 10টা শর্তে রাজি হয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছেন এবং প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছেন। সুতরাং এই জায়গায় এখন আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যেটা করব, আমরা আসলে দেখব এই যে ঈদের পরে সংসদের অধিবেশনটা চলবে এবং সেখানে আমরা দেখব যে তারেক রহমান যে শর্তে বাংলাদেশের রাজনীতিতে ফিরেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন সেই শর্তগুলো মেনে চলবেন নাকি পোল্টি দেবেন, এবং পোল্টি দিলে সেটি কি তারেক রহমান, বর্তমান সরকার এবং বিএনপির রাজনীতির জন্য শুভ কোনো বার্তা বয়ে আনবে কিনা। আপনারা অনেকেই আমায় প্রশ্ন করেন যে এই যে উইলিয়াম ভ্যান ডাইক সে ধরা পড়লো, এত কিছু হলো, অথচ আপনি এখনো পর্যন্ত আপনার ভিডিওতে কোনো কিছু বললেন না। দেখুন, এটা নিয়ে এত কিছু হয়েছে, এত কাগজপত্রে লেখা হয়েছে, টেলিভিশনে বলা হয়েছে এবং এত তথ্যচিত্র বেরিয়েছে ওকে কেন্দ্র করে, সেটা এখন চর্চিত চর্বণ হয়ে যেত। আমি যেটা বলতাম সেটা আপনাদেরও শুনতে ভালো লাগতো না, একই জিনিস কার শুনতে ভালো লাগে। আমি বরং খোঁজ করছিলাম এই যে ভ্যান ডাইক, এই মানুষটা কে? সে কি সিআইএর এজেন্ট? যদি সিআইএর এজেন্ট হয় তাহলে তার ব্যাকগ্রাউন্ডটা কি? এই যখন পেঁয়াজের খোলা যখন ছাড়াতে শুরু করলাম, আমি একা নয়, আমাকে এজেন্সির অনেকে সাহায্য করেছে, আমি এটা অস্বীকার করব না। যখন পেঁয়াজের খোলা ছাড়াতে শুরু করলাম, সে এক রোমহর্ষক কাহিনী বেরিয়ে এলো। কাহিনী কিরাম আপনাদের যেতে হলে একটু ধৈর্য ধরে শুনতে হবে। সেটা হচ্ছে 79-এ ফিরে চলুন। 79-এ ওখানে তখন আপনার বাল্টিমোরে, তখন ওর জন্মস্থান বাল্টিমোরে, সে তখন ইতিহাস নিয়ে পড়াশোনা করছে। ইতিহাস নিয়ে পড়াশোনা করতে করতে তার আরব ভাষার উপরে, আরবিক ভাষার উপরে তার একটা খুব আকর্ষণ জন্মায়। ওই ভাষাটা নিয়ে সে চর্চা শুরু করে এবং তারপরে আরবিক ভাষাটাকে নিয়ে ও মাস্টার্স করবে বলে ও বাল্টিমোরে হায়ার এডুকেশনে যায়
এবং সেখানে ও একটা পিএইচডি করে। এই যখন পিএইচডি করছে তখন কিছু আরবিক মানুষের সঙ্গে, যারা আরব মানে আরবের যারা সাহিত্যকার আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে আরবের সমস্ত জিনিস মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করে। এদিকে যখন সিআইএ যখন মধ্যপ্রাচ্যে ঢোকার যখন চেষ্টা করছে সেই সময়তে, কারণ তখন কিন্তু আপনার ওই গাদ্দাফি, মিয়ানমার গাদ্দাফি এবং বাসাদ আল আসাদ, এদের দুজনকে ফেলার জন্য কিন্তু সিআইএ তখন খুব চেষ্টা করছে, তখন গাদ্দাফির ওপর নজরে পড়েছে। এখন এই ছেলেটা অ্যালেন, এ যখন এই আরবিক ভাষা নিয়ে যখন পিএইচডি করছে তখন সিআইএ নজরে পড়ে। সিআইএ 3-4 জন এজেন্ট তার সঙ্গে দেখা করে এবং বিভিন্ন পরিচয় দেখা করে কথাবার্তা বলে তারা বুঝতে পারে যে সিআইএ এর জন্য কিন্তু খুব একটা ফিট নয়, বরং একে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে শিপ ডিপিং এজেন্ট করা যেতে পারে। শিপ ডিপিং এজেন্ট কি? শিপ ডিপিং এজেন্ট হলো সিআইএ এর কিন্তু ডাইরেক্ট কোনো অপারেশন তারা থাকে না, কিন্তু তারা সিআইএ এর হয়ে সমস্ত কাজ করে। এটা হচ্ছে শিপ ডিপিং এজেন্ট। তো তখন এরা বলে কি ছেলেটাকে ছাড়াতে যাবে না, কারণ এই সমস্ত আরবিক ভাষাটা জানে, আমরা তো আরবিক ভাষা জানি না। ফলে ওকে তখন সিআইএর একটা অদ্ভুত নিয়ম আছে, সিআইএ থেকে যারা রিটায়ার করে তারা কি করে, তারা কখনো আপনার সাধারণ মানুষের সঙ্গে মিশে যায় না, তাদেরকে আমেরিকা টাকা দিয়ে একটা একটা করে ব্যবসা তৈরি করা। এই ব্যবসাগুলো কারোর হচ্ছে গিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কারোর হয়তো চশমার দোকানের ব্যবসা, কথার কথা বলছি। আর এরকমই একটা ব্যবসায়ী ছিল, তার নাম হচ্ছে রবার্ট, আমি টাইটেলটা ভুলে গিয়েছি। রবার্টের একটি বাইকের ছিল, শোরুম ছিল, মানে আমেরিকান বাইকের। তো রবার্ট ওকে তখন আলাপ পরিচয় করে রবার্ট তখন ওকে বলে, তুমি যে আরব সম্পর্কে এত করেছো, তাহলে তুমি এই আরব দুনিয়াটা তুমি যদি না দেখো তাহলে আরবের কালচারটাই তো তুমি বুঝতে পারবে না। তাই উল্টো ভাবে তাকে কিন্তু ট্যাপ করা হচ্ছে। তখন ওকে বলা হলো, এক কাজ করো, তুমি আমাদের অ্যাম্বাসেডর হয়ে তুমি এই সমস্ত জায়গাগুলো ভিজিট করো, ভিজিট করে তুমি সমস্ত ছবি তোলো, তথ্যচিত্র তৈরি করো। এই তথ্যচিত্র তৈরি করতে গিয়ে ও সোজা তখন চলে যায় বাইক ট্যুর করতে, ও চলে যায় সোজা আপনার মরক্কো হয়ে আলজেরিয়া হয়ে টিউনেশিয়া হয়ে সিরিয়া, লিবিয়া হয়ে সে ঘুরতে আরম্ভ করে। এই যে ওর সঙ্গে যে কথাবার্তা হয়েছিল 1979 পর ওর সঙ্গে কিন্তু সিআইএ যোগাযোগটা হয় 2007 সালে। 2007 সালেই সেই মোটর বাইক নিয়ে ও বেরোয় এবং প্রথম তার গন্তব্য হয় লিবিয়ায় তখন আরব স্প্রিং চলছে, মনে রাখুন লিবিয়া আরব স্প্রিং চলছে। সেই সময় ও ঘুরে সমস্ত ছবি তুলতে আরম্ভ করে এবং যারা বিদ্রোহী গোষ্ঠী তাদের বিভিন্ন ইন্টারভিউ নিতে আরম্ভ করে, সমস্ত মানে ল্যান্ডস্কেপ দিতে আরম্ভ করে, তারপর সমস্ত সংঘর্ষের ছবি দিতে আরম্ভ করে। আমাদের এখানে ঘুরে বেড়ায় না, কত দেখবেন আপনার বিদেশি নাগরিক ঘুরে বেড়ায়, তারা কে কি আমরা জানি না। তো এই করতে তারপরেতে ও বললো কি, ওকে বলা হলো যে তুমি একটা ফিল্ম তৈরি করো। এখন ওখানেই তার সঙ্গে দেখা হলো মার্শাল ক্যারি বলে একজন লোকের। মার্শাল ক্যারি তাকে এবার ওই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মিলিয়ে দিয়ে তাকে বলল যে তোমার কি মনে হয় না এই যে গাদ্দাফি যে একনায়কতন্ত্র চালাচ্ছে, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার? বল হ্যাঁ, এখানে তো গণতন্ত্র প্রতিষ্ঠা করা তো উচিত। তখন ওর মাথার মধ্যে মগজের মধ্যে ঢোকাতে আরম্ভ করলো এই মার্শাল ক্যারি
যে তুমি তুমি এইটাকে তুমি ক্যাশ করো এবং এটা একটা শুটিং করো। ও একটা শুটিং করলো, মানে ও যে ছবিগুলো তুলেছিল সেগুলোকে ভালো করে এডিট করে, ভালো এডিটারকে দিয়ে এডিট করিয়ে ছবিটার নাম দিল পয়েন্ট অ্যান্ড শুট। আপনারা গুগলে গেলেই দেখতে পাবেন, পয়েন্ট অ্যান্ড শুট একটা ছবি করলো। ছবিটা একাডেমিতে পাঠানো হলো, একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য নমিনেশন হলো, কিন্তু তার দুর্ভাগ্য, নমিনেশন হলো বটে কিন্তু প্রাইজটা সে পেল না। তারপরে মন ভেঙে গেল। তার বললো তুমি ঠিক আছে, তুমি এইবারে হয়নি, পরের বারে হবে, আবার তুমি শুট করো। এই করতে করতে ও যখন এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ঘোরাফেরা করতে করতে বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একটা খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্ব হতেও ওর মাথায় তখন ঢুকে গিয়েছে যে ডিবি আর গদ্দাফিকে ফেলতে হবে। ও তখন হাতে অস্ত্র তুলে দিল, হাতে অস্ত্র তুলে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়ে দিল এই অ্যালেন। এই অ্যালেন যোগ দেওয়ার পরেতে তারপর একদিন সে গদ্দাফির সেনার হাতে ধরা পড়ে, ধরা পড়ে তার জেল হয়। মার্কিনীদের চাপে 164 দিনের পর তাকে 167 দিন জেলে কাটানোর পর তাকে জামিনে ছাড়া হয়। জামিনে ছাড়ার পর তারপরে সে তারপরে চলে আসে। তারপর আবার গোপনে ওই মার্শাল ক্যারির মানে এতে সহায়তা সে আবার সিরিয়া ঢোকে। সিরিয়া ঢুকে এবার গদ্দাফির গদি উল্টে দেয়। গদ্দাফির গদি উল্টে দেওয়ার পর এবার সেটা হয়ে গেল 2011 সাল। 2011 সালে যখন গদ্দাফির গদি উল্টে গেল, তখন তাকে বলা হলো ঠিক আছে, তুমি এবার বাল্টিমোরে ফিরে যাও, তোমার খরচাপাতি আমরা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি ওখানে গিয়ে আবার তুমি ইতিহাস নিয়ে চর্চা করো। এবার 2014 আসো। 2014 সালে তখন আবার সিআইএ ওকে বললো তুমি এক কাজ করো, তুমি চলে যাও এতে সিরিয়াতে। আগেরটা গেল ও লিবিয়াতে, গদ্দাফি উল্টে দিল। এবার গেল বাশার আল আসাদ, তার মানে তক্তাপালট করতে 2014 সালে সে চলে গেল সিরিয়াতে। সিরিয়াতে গিয়ে ওর যত একটা অর্গানাইজেশন করলো যে টাকা চাইতো, টাকা ছাড়া তো হবে না, বিদ্রোহী গোষ্ঠীকে টাকা দিতে হবে। সিআইএ টাকা দেবে কি করে? তখন সান অফ লিবার্টি ইন্টারন্যাশনাল বলে একটা প্রতিষ্ঠান খুললো, যে প্রতিষ্ঠানে প্রচুর টাকা সিআইএ দিতে আরম্ভ করলো। এটা একটা এনজিও। সেই এনজিও দেখানো হলো কি এখানে যত গরিব মানুষ আছে এতে সিরিয়াতে সেই যুদ্ধ বিধ্বস্ত গরিব মানুষদের খাদ্য বিতরণ দেখাতো, খাদ্য বিতরণ হচ্ছে, অমুক হচ্ছে দেখাতো, জল দিচ্ছে, খাদ্য দিচ্ছে, এগুলো দেখাতো। আর সঙ্গে সঙ্গে টাকা পাচার করতো হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে। এই করতে করতে বাশার আল আসাদকে তক্তাপালট করে দিল। তাহলে হয়ে গেল প্রথমে গদ্দাফি, তারপর বাশার আল আসাদ হয়ে যাওয়ার পর এইবারেতে 2019 সালে তাকে বলা হলো যে তুমি এবার, তারপরে বাল্টিমোরে ফিরে গেছে নিজের দেশে। তারপর আবার 2019 সালে বলা হয় এবার তুমি ইউক্রেন যাও। ইউক্রেনে গিয়ে তোমার কাজ হবে তুমি ওখানে ড্রোন বানানো শেখো। ইউক্রেনিয়ানরা ভালো ড্রোন বানাতে পারে, তুমি ড্রোন বানানো শেখো এবং তুমি ড্রোন ওড়াও, মাস্টারপিস তৈরি করো নিজেকে। ওই ইউক্রেনে গিয়ে ইউক্রেনিয়ানদের সঙ্গে বসে ওর ড্রোন, বিশেষ করে ড্রোন সমস্ত ও তৈরি করা শিখলো। এবং করতে 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 বুদ্ধিমান ছেলে করতে 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 তখন ভদ্রলোক হয়ে গিয়েছে, তখন করতে বয়স হয়েছে, তো তখন করতে করতে তখন সে একটা মাস্টারপিস হয়ে গেল। এবার এই যে অ্যালেন, তারই কিন্তু বুদ্ধি ছিল যে ট্রাকে করে ড্রোন নিয়ে যাও, ড্রোন নিয়ে গিয়ে মস্কোতে ঢুকে পড়ো এবং ট্রাকের ছাদ খুলে যাবে এবং সেখান থেকে ড্রোন গিয়ে ক্রেমলিনে অ্যাটাক করবে। ওইখানে ট্রাকটিকে দাঁড় করিয়ে কাছাকাছি 100-200 কিলোমিটার দূরে দাঁড় করিয়ে সাইডে, সেখান থেকে দূরে গিয়ে অন্য দেশে গিয়ে সেখান থেকে রিমোটে অপারেশন করে ক্রেমলিনে ড্রোন অ্যাটাক করলো। এই ঘটনা আপনাদের মনে আছে। ততক্ষণেও কিন্তু মাস্টারপিস হয়ে গেছে। এদিকে যখন এই সমস্ত চলছে 2022 সালে, তখন ইউক্রেনের সঙ্গে তখন
মানে রাশিয়ার এখন ভালো রকম গন্ডগোল আরম্ভ হয়ে গেছে। 2019 থেকে 2022 3 বছরে ও মানে কাজ করেছে। 3 বছরে ও ইউক্রেনিয়ানদের থেকে সমস্ত ড্রোন টেকনোলজিটা পুরো শিখে নিয়েছে। শিখে নেওয়ার পর এবার 2022 সালে তাকে বলা হলো তুমি ভারতে যাও। ভারতে গিয়ে ওখানে মণিপুর, মিজোরাম এবং মায়ানমার এই 3টে অঞ্চলের সঙ্গে তুমি যোগাযোগ করো এবং ওখানে চীন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে মিজোরামে তার সঙ্গে যোগাযোগ করো। সিআইএ লোক এখানে এসে চীন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে তাকে যোগাযোগটা করিয়ে দেয়। এর কাজ ছিল চীন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে সহযোগিতায় ড্রোন বানানো, তাদেরকে ড্রোনের প্রশিক্ষণ দেওয়া, তার জন্য সমস্ত সরঞ্জাম, যে সমস্ত টাকা পয়সা সমস্ত কিন্তু ওই মায়ানমার হয়ে সিআইএ পৌঁছে দিত। এদিকে যখন এই ঘটনা ঘটছে ঠিক সেই সময়তে বাংলাদেশের দিকে দেখুন, বাংলাদেশে মানে আবার ওখানে সিআইএ তখন একটা করতে চেষ্টা করলো, কি বলে বেস তৈরি করার চেষ্টা করলো। তারা বলল যে আমাদের ওই দ্বীপটা দিয়ে দিন। পিটার হাস এখানে মূল ভূমিকায় ছিল। পিটার হাস যখন অ্যাপ্রোচ করলেন শেখ হাসিনার কাছে, শেখ হাসিনা পরিষ্কার না বলে দিলেন, কারণ তার কাছে তথ্য ছিল এরা একটা খ্রিস্টান রাজ্য ইস্ট তিমুরের মতো গড়তে চাইছে, মণিপুর, মিজোরাম, মায়ানমারের অংশ কেটে আর বাংলাদেশের কিছু অংশ কেটে এইখানে খ্রিস্টান রাষ্ট্র গড়বে আর সেখানে হবে পার্মানেন্ট খ্রিস্টান বেস। 1947 সালে ভারতবর্ষ ছেড়ে যখন চলে গেল ব্রিটিশ, তাদের কিন্তু একটা প্ল্যান ছিল যে 7 সিস্টার যেটা আছে নর্থ ইস্টের, এই 7 সিস্টারের একটা অংশে তারা খ্রিস্টান বেস তৈরি করবে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের এত আর্থিক অবস্থা খারাপ হলো, তারা ওই প্ল্যানটাকে বাস্তবায়ন করতে পারলো না, কিন্তু সিআইএ ওই প্ল্যানটাকে ধরে নিল।